কিন্তু আচরণ নেশাগ্রস্ত মানুষের মতো না, হয়তো অভ্যস্ত হয়ে গেছে এসবে। মোনা হঠাৎ রাগে চিৎকার দিয়ে বলে, আপনি কেন এসেছেন এখানে? তোমায় দেখতে। মোনা ক্ষিপ্ত হয়ে বলল, দেখছেন না আমায়? এবার বেরিয়ে যান। হ্যাঁ দেখেছি, বেরিয়ে যাব। প্রিয়ম প্রশ্ন নিজেকে নিজে করেছে মনে হচ্ছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, চলে যাচ্ছি। মোনা, তুমি তো লেখাপড়া করছো না ঠিক মতো। লেখাপড়া মেইন পয়েন্ট, এটা চালিয়ে যেতেই হবে। আমি যতই বাজে কাজ করছি কিন্তু লেখাপড়াও ঠিকঠাক চালিয়ে নিয়েছি। আর আমার ব্রেন অসম্ভব শার্প। ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলেছি। এখন হাই স্যালারি একটা জব হয়ে যাবে। তারপর তোমায় নিয়ে সুখে শান্তিতে সংসার করব। সে শক্তিটা মোনার কানে তীরের মতো বিঁধল। মোনা বিরক্তে কপাল ঘুচিয়ে ফেলল। প্রিয়ম যেন বয়স্ক মানুষের মতো উপদেশ দিল গম্ভীর গলায়। নিজ দোষ গুণ আত্মপ্রকাশ করলো স্বচ্ছন্দে। প্রিয়ম চলে গেল। প্রিয়মকে বোঝা মোনার পক্ষে দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। প্রিয়মের অদ্ভুত সব কর্মকাণ্ড মোনার অহরহ দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে যেন। মোনা এসব ভাবনায় ডুবে যায়। একটা মানুষকে যতই অবজ্ঞা করুক না কেন, কোনো এক অবসরে সেই মানুষটাকে নিয়ে হাজারো চিন্তা মাথায় আসবে। মোনা কিচেন পরিষ্কার করতেছিল, কিন্তু ঘটনা স্রোতে তা যেন ভুলে গেল। এই অচেনা প্রবাসী নির্জন একটা রুমে মোনা যে ভালো আছে তাও না। মোনা ভালো নেই, কিন্তু সেটা প্রকাশ করে না। মন খারাপ থাকলেই মোনা ছুটে যায় জ্যাকের বাসায়। মোনা এখানে ভালো নেই, কিন্তু মাঝে মাঝে মন ভালো থাকে জ্যাক আর প্রিন্সেসের সান্নিধ্যে। মোনার বাংলাদেশের কথা মনে পড়ে। মায়ের ক্লান্ত চোখ মুখ ভেসে ওঠে প্রায়শই চোখের সামনে। অন্ধকারে একাকিত্বে মোনা স্মৃতিচারণ করে। মোনার পরীক্ষা ঘনিয়ে আসে, প্রস্তুতি তেমন ভালো না। সারাদিন ভার্সিটি জব, রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে পড়তে ইচ্ছে হয় না। তাছাড়া নিশানকে সামলানো, রান্নাবান্না সব মিলিয়ে পড়ার সময় আর হয়ে ওঠে না। পড়ার সময় পেলেও মোনা কেন যেন পড়ায় মনোযোগ দিতে পারে না। নিজেকে খাপ খাওয়াতে পারছিল না ভার্সিটির পরিবেশের সাথে। কদিন ধরে কদিন ধরে মোনা রাতে প্রায় কদিন ধরে মোনা রাতে প্রায় 2টা-3টা পর্যন্ত পড়ে। এখানে আসার মূল কারণ পড়ালেখা। বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে মোনা লেখাপড়া থেকে দূরে সরে যায়। মোনা পড়া শেষ করে রাত 1টার দিকে বারান্দায় যায়। আকাশের দিকে তাকায়, এক ফালি বাঁকা চাঁদ উঁকি দিচ্ছে। তারাগুলো হীরার মতো ঝলমল করছে। কদিন আগেও চাঁদটা পরিপূর্ণ গোলাকার ছিল। মোনার হাতে থাকা মোবাইলটা ভাইব্রেশনে থাকার ফলে মেসেজ আসলে কেঁপে ওঠে। অনেক রাত জাগার ফলে চোখে কিছুটা অস্পষ্ট ঝাপসা দেখছে। মোনা ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলেও প্রিয় মেসেজ করেছে। আমি তোমার বাসার কাছাকাছি, বারান্দার নিচে আসবো। এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, বাসায় ফিরছি, ভাবলাম তোমায় একটু দেখে আসি। মোনা ভেবেছিল প্রিয়ম কয়েকদিন জ্বালাতন করে হাল ছেড়ে দেবে। একটা মেয়ের পিছনে এতদিন পড়ে থাকার মতো মানসিকতা প্রিয়মের আছে মোনার জানাই ছিল না। প্রিয়ম সেই আগের মতো অদ্ভুতই রয়ে গেছে, ম্যাথ সাবজেক্টের মতো কঠিন, যা মোনা এখনও বুঝতে পারছে না। মোনা রিপ্লাই দিল, এত রাতে আমার বাসার বারান্দার নিচে আপনার কি? খবরদার ভুলেও আসবেন না। প্রিয়মের থেকে কোনো উত্তর আসলো না। খানিকক্ষণ পর প্রিয়ম এসে গেল। মোনা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোনা চায় না প্রিয়ম এখানে আসুক। মোনার ভালো লাগে না, অস্বস্তি লাগে ভীষণ। এত অবজ্ঞার পরও মোনার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো আক্রোশ কিংবা রাগ নেই। মানুষ প্রেমে পড়লে বদলায়, তখন মানুষ মাতাল হয়ে যায়। একজন মানুষ মাতাল অবস্থায় হুঁশ জ্ঞান হারিয়ে যা ইচ্ছে তাই করতে পারে, তেমনি একজন প্রেমে পড়া মানুষও সব করতে পারে। কিন্তু এসব প্রিয়মের মতো মানুষের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। প্রিয়মের এসব অপ্রত্যাশিত কাজ আজকাল মোনার ভাবনার বিষয়বস্তু হয়ে উঠেছে। মোনা একবারও বারান্দায় যায় না। প্রিয়ম আছে কিনা চলে গেছে তাও আজকাল জানার আগ্রহ জাগে না। প্রতিনিয়ত প্রিয়মের এমন আচরণ দেখতে দেখতে মোনার যেন তেতেও হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে এসবে। প্রিয়ম প্রায় প্রতিদিনই মোনার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে। প্রতিদিন মোনাকে বলবে চলো পৌঁছে দেই। মোনা একদিনও প্রিয়মের গাড়িতে আসে না, গ্রাহ্যই করে না। তবুও রোজ নিয়ম করে প্রিয়ম এই কথাটা বলবে। প্রায় মোনার বাসার সামনে ঘুরঘুর করবে। রুটিন করে মোনা যেখানে কাজ করে সেখানে যাবে, বসে থাকবে। মোনার কেন জানি কোনো অনুভূতি কাছে মোনার কেন জানি কোনো অনুভূতিই জাগে না। প্রিয়মের কোনো কাজই মোনার অনুভূতিকে জাগ্রত করতে পারে না। হয়তো মোনার মন কঠিন হয়ে যাচ্ছে কষ্ট সহ্য করতে করতে। লিলি বেগম মোনার উপর রাগ করে আছে,
কিন্তু প্রকাশ করছে না। রাগের মূল কারণ মোনা রাজি হয় না লিলি বেগমের বাসায় যেতে। কিছু কিছু বিষয় নিয়ে আপনজনে রাগ বিরক্তের কারণ হয়ে ওঠে। মোনারও তাই হয়েছে। মোনা যদি তাদের বাসায় না যায় তাহলে মনে হচ্ছে এই রাগ যাবে না, কিন্তু তা মোনার দ্বারা কখনো সম্ভব না। মোনা কখনো যাবে না। লিলি বেগম বারবার জিজ্ঞেস করবে, কেন যাবি না তুই আমার বাসায়? এই প্রশ্নের উত্তর মোনার কাছে আছে, কিন্তু বলতে গেলে মনে হয় কেউ ভেতর থেকে গলা চেপে ধরছে মোনার গলা। মোনার গলা ধরে আসে, ভেতর থেকে কথা বের হয় না। মোনা চায় না এসব কখনো বলতে। মোনা লিলি বেগমকে ফোন দিয়ে আসতে বলে। মোনা জানে লিলি বেগম যতই রাগ করে থাকে কিন্তু আসবে। এ ব্যাপারে মোনার ধারণা মিথ্যে হয় না। লিলি বেগম আসে, লিলি বেগম আসলেই মোনা আর রান্নাঘরে যেতে হয় না। লিলি বেগম বারবার মোনাকে বুঝিয়ে বলবে, জবটা ছেড়ে দে, কত ডলারই বা পাস মাসে। এ কথা শুনলেই মোনার মুখ শক্ত হয়ে আসে। লিলি বেগম থাকাকালীন একদিন জ্যাক আসে প্রিন্সেসকে নিয়ে মোনার বাসায়। জ্যাক যখনই আসবে প্রিন্সেসকে নিয়েই আসবে। লিলি বেগম দরজা খুলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। জ্যাক চমকে যায়, অপ্রস্তুতভাবে বলল, এ বাসায় তো মোনালিসা থাকে। লিলি বেগম ঠোঁটের কোণে হাসি টানে। জ্যাক হাসি থেকে সহজ হয়। লিলি বেগম বলে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। জ্যাক প্রিন্সেসকে নিয়ে ভেতরে এসে বসে। লিলি বেগম বলে, মোনালিসা শাওয়ার নিচ্ছে, অপেক্ষা করো। জ্যাক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। লিলি বেগমের চোখ যায় প্রিন্সেসের দিকে। সদ্য ফোটা ফুলের মতো পরিস্ফুট প্রিন্সেস। লিলি বেগম বলে, হাউ সুইট বেবি। মেয়ের প্রশংসা শুনলে যেন খুশি হয় জ্যাক। মোনা বাথরুম থেকে কথার শব্দ পায়। ভেবে নেয় লিলি বেগম এ বাসায়, তাই প্রিয়ম নয়তো এরিক এসেছে। হাবিব সাহেব কখনো আসে না। মোনা বেরিয়ে দেখে জ্যাক আর প্রিন্সেস এসেছে। মোনা ভেজা কাপড় শুকাতে দিয়ে দ্রুত রুমে আসে। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো, ভালো করে না ঝাপটানোর ফলে তোয়ালে ভিজে চুলের পানি 2-1 ফোঁটা গড়িয়ে ফ্লোরে পড়ছে। মোনাকে দেখে অভ্যাস অনুযায়ী প্রিন্সেস ঝাঁপিয়ে পড়ে মোনার কোলে। লিলি বেগম আর চোখে দেখছে, বুঝতে পারছে না এদের সাথে মোনার কিসের এত খাতির। লিলি বেগম শূন্য দৃষ্টিতে তাকিয়ে অবলোকন করছে জ্যাক আর প্রিন্সেসকে। লিলি বেগম নাস্তা বানাচ্ছে কিচেনে। জানালাটা ঈষৎ ফাঁক করে মাঝে মাঝে উকি দিচ্ছে রুমের দিকে। মোনা কেন ওভাবে লিলি বেগমের বাসা ত্যাগ করেছিল সে ব্যাপারটাও কুয়াশাচ্ছন্ন, অস্পষ্ট। লিলি বেগমের এই প্রশ্নের মুখোমুখি মোনা অনেকবার হয়েছে, কিন্তু বিষয়টা মোনা এড়িয়ে গিয়ে আকস্মিকভাবে কিছু একটা বলে প্রসঙ্গ বদলে ফেলেছে চতুরতার সহিত। লিলি বেগম অভ্যস্ত আর দক্ষ হাতে নাস্তা তৈরি করে নিয়ে এলো। মোনা হেসে নাস্তা ট্রেটা সম্মুখে অবস্থিত টেবিলটার উপরে রাখলো। হঠাৎ প্রিন্সেস লিলি বেগমের কোলে যাওয়ার জন্য ঝুঁকে পড়ল। এই বয়সে স্বাভাবিকভাবে বাচ্চারা এমনই হয়। বাচ্চা সুলভ মন কখন কি সায় দেয় বুঝতেই পারা দেয়। লিলি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে প্রিন্সেসকে কোলে নিল। লিলি বেগমের কোলে কিছুক্ষণ থেকে প্রিন্সেস আবার জ্যাকের কোলে যাওয়ার জন্য উদ্যত হয়। জ্যাক বিরক্ত দৃষ্টিতে তাকায় প্রিন্সেসের দিকে, চাপা গলায় রেগে বলে, প্রিন্সেস। জ্যাক লিলি বেগমের সাথে আড্ডায় মেতে উঠল। লিলি বেগম মানুষের সাথে আড্ডা জমাতে দক্ষ। মোনাকে দিয়ে আড্ডা জমানো অসম্ভব ব্যাপার। মোনা প্রায়ই কথার মাঝে মাঝে থেমে যায়, কথা খুঁজে পায় না, মস্তিষ্ক থেকে কথা গুছিয়ে উঠতে পারে না। বেশ সময় লাগে। জ্যাক শুধু কফি খেয়েছে, আর কিছুই নেয়নি। জ্যাক চলে যাওয়ার পর লিলি বেগম প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো মোনার দিকে। মোনা জানে লিলি বেগম এখন হাজারো প্রশ্ন করবে। মোনার ধারণা সত্যি করে লিলি বেগম জিজ্ঞেস করলো, আমেরিকান না ছেলেটা? তুই কিভাবে চিনিস? খুব ভালো সম্পর্ক দেখছি তোদের মাঝে। লিলি বেগম কিছু একটা ইঙ্গিত করে বলল কথাটা। মোনা বলল, খালা আমার পরিচিত উনি। লিলি বেগম সন্তোষজনক উত্তর না পেয়ে হতাশ হলো যেন। মোনার দিকে কিছুক্ষণ তাকিয়ে এলো, তারপর গম্ভীর গলায় বলল, অপরিচিত হলে তো বাসায় আসতো না। আমি তো সে জানতে চাইনি। তো কি জানতে চেয়েছো? সব বুঝেও অসন্তোষজনক উত্তর দিচ্ছে মোনা। লিলি বেগম বিরক্ত হলো বেশ। মোনা, তুই সব বুঝেও না বুঝার ভান করছিস। আমাকে এত সহজে বিশ্বাস করিস না। মানুষ চেনা বড্ড কঠিন, তাও এই ভিন দেশে। মোনা বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল যেন। মুখ ক্রমশ কালো গম্ভীর হয়ে গেল। লিলি বেগমের অসংলগ্ন উদ্ভট চিন্তায় মোনা হতাশ হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে মুখ কিছুটা বিকৃত করে তাকালো। খালা, জ্যাক আমায় অনেক হেল্প করেছে, আর জ্যাক খুব ভালো মানুষ, এর বেশি কিছু না। জ্যাক অন্য ধর্মের মানুষ, তার মেয়ে আছে, স্ত্রী মারা গেছে, আর তুমি কি এসব ভাবছো? ছি।
লিলি বেগম প্রত্যুত্তর করলো না। রুমের অগোছালো জিনিসপত্র টুকটাক গোছাচ্ছে। মোনা একটা বই হাতে খাটে আছোয়া অবস্থায় একটা বালিশের সাথে হেলান দিয়ে আছে। বাসায় প্রগাঢ় নিস্তব্ধতা বিরাজ করছে। মোনা ছুটি নিয়েছে 2 দিনের জব থেকে। শরীর অসুস্থ লাগছে তাই। তাছাড়া পরীক্ষার সামনে একটু পড়া দরকার। বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মোনা। বইটা মুখের উপর পড়ে আছে। নিশান বাসায় ফিরে মোনাকে অকারণে জাগালো। মোনা বিরক্ত চোখে তাকালো। চোখে প্রবল বিরক্তি নিয়ে নিশানকে শাসালো। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করতে লাগলো। মোনার শোয়ার রুমের পাশের রুমে খাবার টেবিল। রুমে ফার্নিচার বলতে তেমন কিছুই নেই। সেই রুম থেকে বেশ শোরগোল পাওয়া গেল। মোনা ভ্রু কুঁচকে নিশানকে জিজ্ঞেস করলো, কে আসছে ওই রুমে? খালা কোথায়? নিশানের কাছ থেকে উত্তরের অপেক্ষা না করে মোনা খাট ছেড়ে খাবার রুমের দিকে গেল। নিশানকে প্রশ্নটা যেন অযথাই করলো। প্রিয়ম একটা চেয়ার টেনে টেবিল থেকে একটু দূরে সরিয়ে বসে। ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে। কালো শার্ট প্যান্ট পরনে, গায়ে ফর্সা রঙের সাথে মানিয়ে গেছে নিখুঁতভাবে। মোনা প্রিয়মকে কালো ছাড়া অন্য কোনো রঙের শার্ট পরতেই দেখেনি। গায়েটাও কালো। প্রিয়ম সুদর্শন পুরুষ বটে, লম্বা যথেষ্ট পরিমাণে, গায়ের রঙটাও মানানসই। সবচেয়ে আকর্ষণীয় হলো নীল চোখ, যে কোনো রমণীর ঘুম হারাম করার কারণ হতে পারে। এই প্রথম অনেকক্ষণ তাকিয়ে অবলোকন করলো প্রিয়মকে। প্রিয়মের সৌন্দর্যতে যে কেউ আকৃষ্ট হতে বাধ্য, কিন্তু মোনার দরকার বিশ্বাস, আস্থা, ভালোবাসা, ভালো বোঝাপড়া। এসবও হয়তো প্রিয়মের ভেতর এখন আছে, কিন্তু মোনা খোঁজার চেষ্টা করছে না। কোনো এক অজানা কারণে মোনার মনের কোণ এক কোণে ক্ষোভ হয়ে রয়ে গেছে। মোনা এগিয়ে যেতে এরিক এসে চেয়ার থেকে উঠে মোনার কাছে আসে। বাসা থেকে আসার পর এরিকের সাথে তেমন দেখা হয়নি মোনার। এরিকের উপর মোনার কোনো ধরনের রাগ, ক্ষোভ, আক্রোশ কিছুই নেই। মোনাও হাসে, মুখের হাসি বজায় রেখেই বলল, কেমন আছো এরিক? এরিককে দেখলেই মোনার সেই ছাদের ঘটনা মনে পড়ে। মেয়েটার নাম যেন কি? অনেকক্ষণ পর মনে পড়ল নামটা এলি। এরিক কিছুটা অনুযোগের সুরেই বলল, ভালো। তুমি আমাদের বাসার একবারও গেলে না। মোনা উত্তরে কেবল হাসল। মোনা আর চোখে তাকাচ্ছে প্রিয়মের দিকে, মোনার উপস্থিতিতে প্রিয়মের অভিব্যক্তি দেখার জন্য। প্রিয়ম ফোনে মগ্ন, তাই মোনার উপস্থিতি টের পায়নি। লিলি বেগম কিচেনে। প্রিয়ম ফোন থেকে মুখ না তুলে এরিকের দিকে প্রশ্ন ছুড়ল, এরিক, তুই যে আমায় জোর করে এখানে নিয়ে এসেছিস, এখন বাসা থেকে বের না করে দিলেই হলো। এরিক হতচেতন দৃষ্টিতে তাকালো। তৎক্ষণাৎ উত্তর দিল না। এরিকের চিকন স্বর আরো চিকন হয়ে আসলো যেন। আমি তোমায় নিয়ে আসছি নাকি? প্রিয় মোনার দৃষ্টি থেকে আড়াল করে এরিকের দিকে তাকিয়ে চোখ রাঙালো। এরিকের কথার মাঝপথে সমাপ্ত হয়ে গেল। অসমাপ্ত কথার প্রসঙ্গ এড়াতে এরিক বলল, মোনা আপু দিন দিন সুন্দর হচ্ছে যে। মোনাও একটা চেয়ার টেনে বসলো। প্রিয়ম একা আসলে হয়তো কড়া গলায় কিছু বলে চলে যেতে বলতো। এরিক এসেছে, আবার লিলি বেগমও এসেছে। মোনা কিছুক্ষণ পর এরিকের কথার উত্তর করলো। তো প্রেম করবে আমার সাথে? এরিক এমন অভাবনীয় উত্তরের জন্য যেন প্রস্তুত ছিল না। এরিকের ধারণা অনুযায়ী মোনা বড্ড লাজুক। প্রিয়ম ভ্রুকুচকে তাকালো মোনার দিকে। কিছুক্ষণ পর মুখের ভঙ্গি পরিবর্তন করে উপচে পড়া রাগ নিয়ে তাকালো এরিকের দিকে। এরিক সেসব উপেক্ষা করে বলল, তুমি মাত্র আমার বছর দেড়েক বড় হবে। আরে এখানে 5-7 বছরের বড় মেয়েদের সাথেও প্রেম হয়, এটা কোনো ম্যাটার না। প্রিয়মের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, মনে দাবানল ছড়াচ্ছে। এরিকের এরূপ রসিকতা অসহ্য লাগছে। রাগ চাপিয়ে অস্বাভাবিক গলায় বলল, এরিক, একটা দামি ব্র্যান্ডের সিগারেট নিয়ে আয় তো। এরিক অসহায় দৃষ্টিতে তাকালো। এই দৃষ্টির মানে এখন কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম জোর গলায় বলল, এরিক, তোকে যেতে বলেছি না। প্রিয়মের কথা অমান্য করার সাধ্য নেই এরিকের। অনিচ্ছাকৃতভাবেও গেল। রুম থেকে বের হয়ে বিরক্তি প্রকাশ করলো নাক মুখ কোচকে। এরিক বাসা থেকে বের হতেই প্রিয়ম ওর চেয়ার ছেড়ে উঠে মোনার দিকে অগ্রসর হয়। মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়মের মুখের দিকে। প্রিয়ম মোনার হাত চেপে ধরে। সব ক্ষোভ যেন মোনার হাতের প্রতি। মোনার হাতে ব্যথা অনুভব করে। ব্যথাত দৃষ্টিতে তাকালো। চাপা গলায় বলল, হাত ছাড়ুন, নয়তো কিন্তু চেঁচাবো। খালা কিচেনে। প্রিয়মও চাপা গলায় উত্তর দিয়ে রাগে বহিঃপ্রকাশ করলো। প্রিয়মের দৃষ্টিতে রাগ উপচে পড়ছে যেন। এরিকের সাথে প্রেম না? এরিকের সাথে এত হেসে হেসে কথা, আর সব রাগ জেদ ক্ষোভ আমার উপর। প্রিয়মের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে বিষয়টা খুব গুরুতরভাবে নিয়েছে। প্রিয়মের চোখ মুখের অবস্থাও সঙ্গীন। হাত ছাড়ুন, নয়তো খালাকে ডাকবো।
প্রিয়ম হাত মুচড়ে ধরলো। এবার মোনা ব্যথায় ছটফট করতে লাগলো। প্রিয়ম ধৈর্যহারা হয়ে বলল, বয়স তো মনে হয় ভালোভাবে 18ও হয়নি। মন তো 60 বছরের মানুষের মতো শক্ত। আবেগ অনুভূতি তো কিচ্ছু নেই ভেতরে। প্রিয়ম মোনার মুচড়ে রাখা হাত কিছুটা আলগা করে দিল। মোনা ব্যথায় চোখ বুজে আছে। প্রিয়ম হাত পুরোপুরি ছেড়ে দিল। ব্যথা কিছুটা কমে আসতেই মোনা চোখ মুখ স্বাভাবিক করে বলল, আমার আবেগ অনুভূতি মূল্যবান জিনিস, সস্তা কিছু না যে যেখানে সেখানে প্রকাশ করব। প্রিয়ম নির্বিকার ভঙ্গিতে তাকালো, রক্তশূন্য দৃষ্টিতে যেন। মোনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যেখানে সেখানে বলতে কি বোঝাচ্ছ তুমি? মোনার প্রত্যুত্তর করলো না। মোনার রাগ হচ্ছে। ফ্যাকাশে মুখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রাগে মোনার নাক কম্পিত হচ্ছে। প্রিয়ম হঠাৎ অভাবনীয় কাজ করে বসলো। মোনার কাঁপা কাঁপা নাকের ডগায় কামড় দিল। মোনা হতবুদ্ধি হয়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল। মোনা কিছু বলতে যাচ্ছে, কিন্তু ঘটনার আকস্মিকতায় মোনার গলা ধরে আসছে। প্রচণ্ড বিস্ময়ে মোনার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তাই কিছু বলতেই পারছে না। কিচেন থেকে রান্না শেষ করে লিলি বেগম রুমের দিকে আসতে লাগলো। তার পায়ের শব্দে মোনা পেছনে ফিরে তাকায়। লিলি বেগম দরজার দিকে ঢুকছে। কপালে ঘাম চিকচিক করছে, মুখে কিছুটা ক্লান্ত ভাব। এই প্রিয়ম, এরিক কোথায় গেল? মোনা, খেতে বস। লিলি বেগম টেবিলে খাবার সাজাতে লাগলো। মোনা সব ক্ষোভ চোখের দৃষ্টিতে প্রকাশ করছে যেন। মোনার মুখে মেঘের ছায়া পড়েছে যেন। ধীরে ধীরে মেঘ ঘনীভূত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করছে যেন। অদ্ভুত বিষয়, মোনা কিছু বলল না। গম্ভীর মুখে রুমি রুমে গিয়ে বসে রইল। এর ভিতর এরিক ফিরে আসলো। প্রিয়মের হাতে সিগারেট দিল। প্রিয়ম সিগারেট প্যান্টের পকেটে রেখে দিল। লিলি বেগম অধৈর্য হয়ে পড়ল যেন। বিরক্ত গলায় বলল, মোনা, নিশান কোথায়? খেতে বসছিস না কেন তোরা? প্রিয়মের ভেতর হঠাৎ যেন অপরাধবোধ নাড়া দিয়ে উঠে। কোনো কারণেই মোনার সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে চায়নি, কিংবা সম্পর্কটা খারাপ করতে চায়নি। যত সম্ভব সুস্থ একটা সম্পর্ক চেয়েছে। লিলি বেগম অধৈর্য গলায় বারবার ডাকছে মোনাকে। নিশান আসলেও মোনা আসেনি। প্রিয়ম টেবিল থেকে উঠে মোনার কাছে গেল। মোনা মুখ ভার করে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে। প্রিয়ম শীতল গলায় বলল, সরি মোনা। প্রিয়মের গলার স্বরে পরিবর্তন হলো হঠাৎ। কিছুক্ষণ থেমে থেকে অনুনয় করে বলল, এমন আর হবে না। মোনা ফিরে তাকায় না। প্রিয়ম মোনার একটু কাছে গিয়ে বসলো। গলার তাড়াহুড়া ভাব এনে বলল, সবাই রাখছে মোনা, চলো তো। প্রিয়ম ভেবেছিল মোনা ভয়ঙ্করভাবে রেগে যাবে, চিৎকার করে রাগ প্রকাশ করবে। কিন্তু প্রিয়মের ধারণা মিথ্যে হলো। মোনা ভাবলেশীনভাবে বলল, আপনারা খান, আমি পরে খাবো। আমি কিন্তু তোমায় কোলে করে নিয়ে যাব ওখানে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। পুরুষ মানুষের স্পর্শ আমার অসহ্য লাগে। আপনি সেই অসহ্য কাজটাই বারবার করছেন। প্রিয়ম এ পর্যায়ে আত্মদোষ প্রকাশ করে বলল। আমি তো নিজেই অসহ্য পারসন। লিলি বেগম এসে হাত ধরে টেনেই মোনাকে নিয়ে গেল। এই মানুষটার কথার উপর না বলতে বেগ পেতে হয়। কোনো কথাই শুনবে না মোনার। লিলি বেগম আশেপাশে তাকিয়ে বলল, প্রিয়ম, প্রিয়ম কোথায় গেল আবার? পাগলামি শুরু করেছিস সবাই? প্রিয়ম কাউকে কিছু না বলি বাসা থেকে বের হয়ে গেল। মোনার এত অবকা মানতে কষ্ট হয় প্রিয়মের। প্রিয়ম সিগারেট ধরালো। 2 আঙুলে ধরে সিগারেট টানতে টানতে হাঁটতে লাগলো নিজ গন্তব্যে। আকাশে ধীরে ধীরে মেঘ ঘনীভূত হচ্ছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গগন। এই আকাশে আস্ত অতুজ্জ্বল চাঁদ দেখা যায়। চাঁদের আলো উদ্ভাসিত হয় ধরণী। আবার এই আকাশেই দেখা যায় ঘন আধার মাখা রাত, যেখানে এক ফোঁটা আলো কেউ খুঁজে পাবে না। এই বিচিত্রময় গগনকে আরও বিচিত্র রূপ দান করে 7 রঙা রংধনু। মাঝে মাঝে কি স্বচ্ছ নীল আকাশ, শুভ্র মেঘ যেখানে ছুটে বেড়ায়। আর এখন আকাশটা কি ভয়ঙ্কর! মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে যেন জড়ানো আকাশের এই বিচিত্রতা, যেখানে সুখ পূর্ণিমান রাতের মতো আর দুঃখ কালো মেঘাচ্ছন্ন আকাশের ন্যায়। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে। একটু পরেই বজ্রপাতের শব্দ আর আলোতে প্রগাঢ় নিঃশ্বাস ধরণী যেন অস্থির হয়ে ওঠে।
নিশান এসে মোনার কোল ঘেঁষে বসে। মেঘের ডাকে ভীতি হয়ে যায় নিশান। ভীতি বিহ্বল দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনার চোখে আশ্বাসে জোয়ার। নিশানের ভয় হ্রাস পায়। তৃষ্ণার্ত পৃথিবীর পিপাসা মেটাতেই ঝিরিঝিরি বৃষ্টি আকাশ থেকে নিঃসৃত হচ্ছে। বৃষ্টি মোনার কোনো কালেই পছন্দ ছিল না। বৃষ্টিবিলাস, বৃষ্টিস্নাত রাত, এসব কথায় মোনার রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি হয়নি। বর্ষার সাথে যেন মোনার আজন্ম শত্রুতা। তারপরে মোনা বর্ষার অপেক্ষা করত, বৃষ্টির জন্য না, কদম ফুলের জন্য। মোনার রুমের সাথে লাগোয়া সংকীর্ণ এক চিলতে বারান্দা ছিল। বারান্দার কোল ঘেঁষে ছিল এক কদম গাছ। সারা বছর কদম গাছটা ফুলের অভাবে অপূর্ণতা, নিঃসঙ্গতা অনুভব করত যেন। বর্ষা হলে ফুলে ফুলে পূর্ণ হয়ে যেত গাছটা। শুভ্র পরিস্ফুট কদম ফুল দেখে মোনার চোখ জুড়িয়ে যেত। ফুলে ফুলে গাছটার শোভা বর্ধিত হতো। মোনা অপেক্ষা করত বর্ষার কদম ফুল দেখার জন্য। গাছটা এখনও আছে, মোনার সেই চিরচেনা বারান্দার পাশেই আছে। এতদিনে হয়তো শাখা প্রশাখা আরও বিস্তৃত হয়েছে। এই বর্ষায় হয়তো ফুলে ছেয়ে গেছে গাছটা। কিন্তু ফুল দেখার জন্য অধীর আগ্রহে ব্যাকুল মোনা তো আর নেই সেখানে। মোনার চোখ এখন কোনো কিছুর জন্য ব্যাকুল থাকে না, অধীর থাকে না। মোনার সমস্ত আবেগ যেন বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে পাণ্ডুর হয়ে গেছে। সকালবেলা মোনা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে খাট থেকে নামে, আর মোড়া ভাঙে। ঘুম জড়ানো চোখে নাস্তা রেডি করে। নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে নিচে ভার্সিটিতে যায়। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই সবার হাতেই ছাতা। কেউ কেউ বৃষ্টিতে যেন মাতাল হয়ে উঠেছে। মোনা সে দলের না। বৃষ্টি দেখে মোনা বিরক্তিতে মুখ বিকৃত করে। মোনা ভার্সিটিতে গিয়ে সবার আগে শ্রুতিকে খোঁজ করবে। শ্রুতি ক্যাম্পাসের দক্ষিণ দিকটায় বসে বসে আড্ডা দিচ্ছে ওয়ার্সের সাথে। ক্লাসের ভিতর এই ছেলেটার সাথে শ্রুতির সখ্যতা। মোনাও টুকটাক কথা বলে। মোনাকে দূর থেকে দেখে লম্বা সুরে নাম ধরে ডাকলো ওয়ার্স। মোনা ফিরে তাকায়। ওয়ার্স ছেলেটার মুখ সবসময় হাস্যোজ্জ্বল। মোনাকে দেখেই মুখে হাসিটা আরও ফুটিয়ে তুলে বলল, মিসেস ব্লু আইস। মোনার কপালে ভাঁজ পড়ল কয়েকটা। আর চোখে তাকালো শ্রুতির দিকে। শ্রুতির দিকে তাকিয়ে চোখ রাঙালো। শ্রুতি ওয়ার্সের কাছে বলেছে এসব? এগুলো ওয়ার্সের কাছে বলার কি আছে? মোনা চরম তিক্ততা বোধ করে। শ্রুতি হেসে উঠে বলল, Trust me, Mona, I don't tell anything. মোনা এই প্রসঙ্গে কিছু কথা না বাড়িয়ে ওদের পাশে বসল। ওয়ার্স আবারও বলল, তোমার ব্লু আইসের কি খবর? মোনা বিরক্ত মুখে তাকালো ওয়ার্সের দিকে। অধৈর্য গলায় বলল, প্লিজ ওয়ার্ডস, না জেনে কথা বলো না তো। শ্রুতি সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলে। মোনার শ্রুতির উপর রাগ হয়। মোনা মুখ গম্ভীর করে ফেলে। শ্রুতি মোনার অভিব্যক্তি দেখে হেসে ওঠে। শ্রুতি মোনার কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে বলল, মোনা, তুমি এমন কেন বলো তো? জোকসও বোঝো না, সব কিছুতে গুরুতর মুখাবয়ব হয়ে যায় তোমার। মোনার ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে চায়। মোনা খুব সন্তর্পণে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। আসলেই মোনা অনুভূতিহীন হয়ে যাচ্ছে, ভেতরটা রুক্ষ হয়ে যাচ্ছে। মোনার আচরণেও নির্জীবতার আত্মপ্রকাশ করছে। পরিস্থিতি যাকে এমন অনুভূতিহীনভাবেই তৈরি করছে, সে কি চাইলেই নিজেকে অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে? কেউ তো জানে মোনার এই ক্ষুদ্র জীবনে কত রকমের অভিজ্ঞতার টাই রচিত হয়েছে। ক্লাস শুরু হয়ে গেলেই ওরা ক্লাসে চলে গেল। ক্লাসেও এখন মনোযোগী থাকার চেষ্টা করছে। ক্লাসে স্যার থাকাকালীন শ্রুতি মোনার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ছুটির পর কথা আছে, চলে যেও না আগে আগে। এই শ্রুতির যত কথা আছে সব স্যার ক্লাসে থাকাকালীন সময়ই মনে আসবে। মাঝে মাঝে সামান্য বিষয় নিয়েও ক্লাসে স্যার থাকাকালীন সময় শ্রুতির হাসির ছোঁয়ার বয়ে যাবে। শব্দ করে না, ঠোঁট কামড়ে হাসবে শ্রুতি। এভাবে হাসার কারণে শব্দ না হলেও শ্রুতির শরীর ভূমিকম্পের মতো কম্পিত হয়। ভার্সিটি শেষে মোনা শ্রুতিকে একটা ক্যাফেটেরিয়াতে নিয়ে আসে। মোনা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কাজে যেতে হবে। শ্রুতি কফিতে চুমুক দিতে দিতে বলল, সমীরের সাথে দেখা হয়েছিল প্রিয়মের, সে দুঃখ প্রকাশ করলো। তুমি তাকে অবজ্ঞা করে যাচ্ছ, শুধু তাই। মোনা শ্রুতির দিকে তাকালো স্বাভাবিক দৃষ্টিতে।
আগ্রহী গলায় বলল, আর কি বলেছে? যাক, এই প্রথম কোনো কিছু শোনার জন্য আগ্রহী হলে তুমি। শ্রুতি একটু থেমে আবারও বলল, বলেছে তুমি তার লাইফস্টাইল পছন্দ করো না, এটা তাকে অবজ্ঞা করার প্রধান কারণ। মোনা চুপচাপ শুনেই যাচ্ছে। শ্রুতি তার চঞ্চল গলায় বলছে, হাত পা নাড়িয়ে অসাধারণ ভঙ্গিতে বলছে। অস্থির দুটো চোখ শ্রুতির, গধূলি লগ্নে নিড়ে ফেরা পাখির মতো অস্থিরতায় ব্যস্ত দুটো চোখ। মোনা, মানুষ যেরকম পরিবেশে বড় হবে সে তো সেরকমই হবে। মানুষ তো ছোটবেলা থেকে পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা দক্ষিত হয়, এটা কাউকে অপছন্দের কারণ হওয়া উচিত হতে পারে না। উপরোক্ত সে যদি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করে তখন তাকে অবজ্ঞা করার জন্য শাস্তি পাওয়া উচিত। মোনা হাসল কি ভেবে যেন, কোনো জবাব দিল না। ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়া করে বলল, যেতে হবে শ্রুতি। মোনা উঠে পড়ে, মাথায় রাজ্যের চিন্তা নিয়ে সামনে পা ফেলে। প্রিয়মের এত দ্রুত বদলে যাওয়া খাপছাড়া লাগে। মানুষ ভালোবাসার জন্য বদলাতে পারে, কিন্তু প্রিয়মের সেই বদলানো যদি ক্ষণিকের জন্য হয় কিংবা খামখেয়ালির বশে হয়, মোনা কীভাবে বুঝবে প্রিয়মের এই ভালোবাসা, এই বদলে যাওয়া রূপের স্থায়িত্ব কতটুকু সময়? মানুষ চেনা বড্ড কঠিন, প্রচণ্ড ঢেউয়ের ভেতর সাঁতরে সাগর পার হওয়ার মতো কঠিন। মোনা অফিসে যায়। লরি মোনাকে দেখে সৌজন্যমূলক হেসে ভাব বিনিময় করে। মোনা একটা বিষয় বুঝতে পারছে না, এলিন মেয়েটা মোনাকে দেখে বিরক্ত বোধ করে। মোনা সহজ আচরণ করে, মাঝে মাঝে নিচ থেকে গিয়ে কথা বলে, কিন্তু এলিনের আচরণে মোনা দমে যায়, কথা বেশি এগোতে পারে না। মোনা শেষে ভেবে নিল, পৃথিবীতে তো অনেক অদ্ভুত ব্যাপার আছে যার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ কিংবা কারণ নেই। এলিনের এই বিরক্ত হওয়ার কারণটাও বুঝি এমন কিছু। মোনার কাজ শেষ হলে বৃষ্টির প্রাদুর্ভাব আরও বৃদ্ধি পেল যেন। মোনা প্রায় আধ ভেজা হয়ে যায়। মোনা বাসে উঠে পড়ে। এখানে বাসগুলোতে উপচে পড়া ভিড় নেই, বাদুর ঝোলা হয়েও যেতে হয় না। বাসের সামনের দিকটা বৃদ্ধ আর প্রতিবন্ধীদের জন্য। মোনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। নিশান ঝড় বৃষ্টি ভয় পায়। নিশান একা বাসায় ভয়ে আড়ষ্ট হয়ে আছে। মোনাকে দেখা মাত্রই সব ভয় আড়ষ্টতা চোখের পানি হয়ে আষাঢ়ের ধারার ন্যায় পড়তে শুরু করবে। মোনা বাসায় ফিরে দেখে নিশানের মুখটা শীর্ণ হয়ে আছে, ভয়ে চুপসে আছে। মোনা চিনচিনে ব্যথা অনুভব করে। ইস, কি অসহায়ত্ব! ভয় আড়ষ্টতার এতক্ষণ গ্রাস করেছিল নিশানকে। মোনা আধ ভেজা কাপড় পরিবর্তন করে। টনসিলে একটু একটু ব্যথা অনুভূত হচ্ছে। মোনা একটা মাফলার পেঁচিয়ে নেয়, গায়েও জ্বর জ্বর এসেছে। মোনা পরীক্ষা শুরু হয়। পড়তে পড়তে মোনার দিশেহারা অবস্থা। এর উপর চাকরিটাকে প্যারা বলে মনে হচ্ছে। মোনা জানে চাকরি না করলেও ওর ভালোভাবেই চলে যাবে। লিলি বেগম মাসে মাসে ডলার দিবে বে হিসেবে। জ্যাক তো আছে, কিন্তু কারো কাছে নির্ভরশীল না হওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে মোনার। কখন কে বদলে যাবে, সাহায্যের হাত গুটিয়ে নেবে, মানুষের নিশ্চয়তায় বা কী? মোনার পরীক্ষা শেষ হয়ে যায়। রাজ্যকে পড়ার কারণে চোখের নিচটা কালো হয়ে গেছে। গত কয়েকদিন যাবৎ প্রিয়মের কোনো খোঁজ নেই, এমন আগেই কখনো হয়নি। সারাক্ষণ বিরক্ত করা মানুষটা বিরক্ত করা ছেড়ে দিলেও বোধ হয় মানুষ ভাবনায় পড়ে যায়। লিলি বেগমের সাথে দিনে 2-1 বার ফোনে কথা হয়। কিছুদিন পরপর বাসায় এসে মোনার রুম গুছিয়ে দিয়ে যাবে, কিচেন পরিষ্কার করবে, এলোমেলো বাসাটা সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিয়ে যাবে। মোনা চায় লিলি বেগম প্রতিদিন আসুক, মায়ের ওম পায় লিলি বেগমের কাছে। মোনার বাসায় আসা নিয়েও হয়তো হাবিব সাহেবের অনেক কথার মুখোমুখি হতে হয় লিলি বেগমকে। সেগুলোর হয়তো গোপনেই থেকে যায়, প্রকাশিত হয় না। মোনা লিলি বেগমের কাছে ফোন দেয়। ফোন দেওয়ার মূল কারণ প্রিয়মের খোঁজ নেওয়া। ফোন দিয়েই প্রথমেই যদি প্রিয়মের কথা জিজ্ঞেস করে, তাহলে ফোন করার মূল কারণ যে প্রিয়মের খোঁজ নেওয়া, এটা বুঝে যাবে লিলি বেগম। লিলি বেগম বুঝলেও সমস্যা নেই, কিন্তু মোনা বোঝাতে চায় না নিজের আপন চিন্তাভাবনা থেকে। মোনা অনেকক্ষণ কথা বলল, খালা, প্রিয়ম ভাই এরিক কেমন আছে? মোনা সচরাচর কখনো প্রিয়ম বা রিকের কথা জিজ্ঞেস করে না। লিলি বেগম বলল, প্রিয়ম তো পা ভেঙে বসায় বসে আছে, এরিক ভালো আছে। মোনা চমকে উঠল অবচেতন মনে। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, বলো কি, কিভাবে পা ভেঙেছে? খুব মারাত্মক নাকি? না, মারাত্মক না,
পাঁচ মচকে গেছে, কিছুদিন হাঁটাহাঁটি করতে পারবে না, এই আর কি। লিলি বেগম একটু থেমে আবারও বলল। তুই হঠাৎ এত কথা জিজ্ঞাসা করছিস? মোনা দ্রুত প্রসঙ্গ বদলে ফেলে, বলে, কয়দিন হয়ে গেল একবার বাসায় আসুনি, আসো না একবার। তুই আয়, তোকে তো আবার বাসায় আসতে বললে তোর মুখ মেঘবর্ণ ধারণ করে। প্রিয়মকে দেখে যাবি, তাছাড়া সে যে গেলি আর তো আসিস নি। মোনা তাড়াহুড়া ভাব নিয়ে পড়ল। খালা রাখছি, নিশান ডাকে। মোনা ফোন রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার ফাঁক দিয়ে। লিলি বেগমের বাসায় যাওয়ার মতো পরিস্থিতি থাকলে প্রিয়মকে দেখার জন্য হয়তো যেত, হয়তো বা যেত না। মোনা চিন্তা ভাবনার অধ্যায় বন্ধ করে নিশানের মুখে খাবার তুলে দিতে লাগলো।